আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আপনারা দেখছেন এমিনেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমির সৌজন্যে নিবেদিত হেলথ এডুকেশন অ্যান্ড পলিসি ডায়ালগ ওয়েবিনারের ৮ম পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল এডুকেশন রেসপন্স টু এমার্জিং অ্যান্ড রি-এমার্জিং ডিজিজেস। আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম স্যার, প্রিন্সিপাল অফ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ। আমাদের সাথে আরো আছেন ডক্টর রাকিব আলম শাওন, মেডিকেল অফিসার, কোভিড-19 ইউনিট, 250 বেডেড হসপিটাল, সদর হসপিটাল, যশোর। আমাদের সাথে আরো আছেন ডক্টর নাফিস ফুয়াদ, অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল সার্জন, বীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স, দিনাজপুর। আমরা বর্তমানে কোভিড-19 এর এক ভয়াবহতার মধ্যে দিয়ে যাচ্ছি। সমগ্র পৃথিবী এই অসুবিধাটার সম্মুখীন। তো আমাদের মেডিকেল এডুকেশনে আমরা দেখতে চাই যে আমাদের মেডিকেল এডুকেশন যে কারিকুলামটা আছে সেটা এবং রি-এমার্জিং যে ইনফেকশন গুলো, যেহেতু আমরা জানি কোভিড-19 একটি এমার্জিং ইনফেকশন এবং আমাদের আরো কিছু রি-এমার্জিং ইনফেকশনও হয়ে থাকে, সাথে ডেঙ্গু, জিকা ভাইরাস, এগুলো আমাদের এমার্জিং ইনফেকশনের মধ্যে পড়ে। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করতে চাইবো যে আমাদের মেডিকেল এডুকেশন কারিকুলাম এটা কি অ্যাকচুয়ালি আমাদের এমার্জিং এবং রি-এমার্জিং ইনফেকশনের যে প্রিপেয়ারনেসটা এটা কভার করে কিনা। তো আমি প্রথমে ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আপনার মতামত কি যে আমাদের মেডিকেল এডুকেশন কারিকুলাম এটা কি এমার্জিং এবং রি-এমার্জিং ডিজিজ কে পুরোপুরি কভার করছে? থ্যাংক ইউ ম্যাডাম, আমাকে আজকে এই সেশনে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে যে আপনি প্রশ্নটা করলেন যে এই আমাদের যে মেডিকেল কারিকুলাম আছে, এই কারিকুলামে ইমার্জিং এবং রি-ইমার্জিং ডিজিজ বা ইনফেকশন নিয়ে কারিকুলামে যতটুকু আছে এটা কভার কতটুকু করে। তো তার জবাবে আমি আপনাদেরকে বলবো যে আমাদের যে আন্ডার গ্রাজুয়েট যে কারিকুলাম আছে, আন্ডার গ্রাজুয়েট কারিকুলামে বলা আছে ইমার্জিং এবং রি-ইমার্জিং ডিজিজ নিয়ে, কিন্তু ইন ডেপথ আমার মতে ইন ডেপথ কারিকুলামে কিন্তু এটা খুব ভালো করে উল্লেখ নেই। আমার বিশ্বাস যে যদি আরো ইলাবোরেট ভাবে এই ইমার্জিং এবং রি-ইমার্জিং ডিজিজ বা ইনফেকশন নিয়ে আলাদা একটা চ্যাপ্টার ইনক্লুড করা হয়, তাইলে আমার মনে হয় এটা মেডিকেল স্টুডেন্টদের জন্য অনেক প্রয়োজনীয় এবং তাদের জন্য ভালো হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন চলে যেতে চাই ডক্টর রাকিব আলম শাওনের কাছে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি তো কোভিড-19 ইউনিটে ডিউটি করেছেন এই দুর্যোগ সময়ে, তো আপনার অভিজ্ঞতাটা কি এখানে? আসসালামু আলাইকুম সাবরিনা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আজকে খুবই ভালো লাগছে অংশগ্রহণ করতে পেরে। স্যারের মতো একজন বিজ্ঞ মানুষ আছেন আমাদের সাথে। আর হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন, আমি বিগত 2020-এর মে মাস থেকে আজ পর্যন্ত এই ফেব্রুয়ারি 2021 ফেব্রুয়ারি পর্যন্ত একটানা যশোরে যে কোভিড ইউনিট আছে সেখানে কাজ করছি এবং প্রায় 1 বছর হলো এই কোভিড ইউনিটে কাজ করার অবশ্যই অভিজ্ঞতা অনেক বৈচিত্র্যপূর্ণ। তবে প্রথমেই বলতে চাই, আমরা যখন 39-এর যখন আমরা জয়েন করলাম কোভিড এর আগে, তখন খুব স্বাভাবিকভাবেই দেশে একটা চরম ফোবিক পরিস্থিতি বিরাজ করছে। করোনা তখন করোনা ফোবিয়া তখন তুঙ্গে। সো এরকম একটি সিচুয়েশনে আমাদের জয়েন করার সময় আমরা একটা অবস্টাকেল ফেস করেছি এবং সেটা এসছে আমাদের মেজরিটি পরিবার থেকে। যে ইভেন আমাকে আমার পরিবার থেকে এরকম বলা হয়েছে যে এখনো ভেবে দেখো, ক্যারিয়ারের চেয়ে জীবনের দাম বেশি, হ্যাঁ, যে তুমি এই চাকরিতে জয়েন করবে কিনা। তো তখন আমি আমার পরিবারকে একটাই উত্তর দিয়েছি যে আজকে এই সংকটাপন্ন অবস্থায় আমি যদি এই চাকরিতে জয়েন না করি, তাহলে একজন চিকিৎসক হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। আমি নিজেকে সম্মান করতে পারবো না এবং এই পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে সম্মান করতে পারা। সেই পরিস্থিতি থেকেই কোভিডে জয়েন করা। এবং কোভিডে জয়েন করার পর হচ্ছে, আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয় বেশ কিছুদিন পর্যন্ত, গত বছর সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময় আমরা মোটামুটি পরিবার ছেড়ে সবাই বাইরে ছিলাম। আমি পার্সোনালি ব্যাচেলর মানুষ, আমার সব কলিগরা ছিলেন ম্যারিড। আমি তাদেরকে দেখেছি যে তারা হোটেলের 8 তলায় আছেন, নিচে তাদের পরিবার এসে তাদের বাচ্চাকে নিয়ে তারা উপর থেকে হাত ওয়েভ করছে। দিনের পর দিন, মাসের পর মাস তারা ভাবে হোটেলে স্টে করেছে আর কি। এবং যদি আমি হসপিটালের কথা বলি, হ্যাঁ, আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার অনেক সংকট ছিল, আমাদের রিসোর্সের অভাব আছে, আমরা থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি। তারপরেও আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করেছি এবং যারা কোভিড আক্রান্ত হয়েছেন, হসপিটালাইজড হয়েছেন, তারা হয়তো এক বাক্যেই স্বীকার করবেন মেজরিটি যে চিকিৎসক এবং হিসেবে নিয়োজিত অন্যান্য নার্স, ওয়ার্ড বয়, ইভেন থেকে সুইপার পর্যন্ত
কারোর আন্তরিকতার অভাব ছিল না। হ্যাঁ, অনেক সময় এরকম হয়েছে যে গভর্নমেন্ট থেকে আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সাপ্লাই করা হয়েছে সেটা হয়তো প্রয়োজনের তুলনায় কম। এরকম হয়েছে যে আমি একবার রাউন্ডে যেতে পেরেছি সকালবেলা রাউন্ড থেকে ফেরার পর হয়তো একটা রোগীর জ্বর এসেছে 1 ঘন্টা পরে। আমি হয়তো তখনই, কারণ আমার কোনো পিপি নেই, আমার কোনো মাস্ক তখন নাই, হয়তো আমি তখনই আবার রোগীকে অ্যাটেন্ড করতে পারিনি একটা জ্বরের জন্য। আমাকে হয়তো তাকে ওভার ফোন নার্সকে একটা প্যারাসিটামল প্রেসক্রাইব করা লেগেছে। বাট যখনই আমরা কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে ফেস করছি, এরকমও হয়েছে আমাদেরকে উইদাউট পিপি, জাস্ট সার্জিক্যাল মাস্ক পরে, যেহেতু আমরা একই মাস্ক 1 ঘন্টা পরে ইউজ করতে পারছি না, আমরা সার্জিক্যাল মাস্ক পরে রোগীকে অ্যাটেন্ড করেছি। এবং আল্লাহর রহমতে আমরা যারা কোভিডে কাজ করেছি তাদের অনেকেই আমরা মানে এখনো পর্যন্ত সুস্থ, কোভিড আক্রান্ত হইনি। আমি হয়তো অনেক বেশি বলে ফেলাচ্ছি, আরো অনেক স্পিকার রয়েছেন, আমি আবার না, পরে না, আসবো। তবে অবশ্যই। অভিজ্ঞতা অনেক বৈচিত্র্যপূর্ণ, সুযোগ জি, পেলে আরো অনেক অভিজ্ঞতা বলবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রাকিব। আমি এবার চলে যেতে চাই ডক্টর নাফিস ফুয়াদের কাছে। নাফিস, আপনি তো একজন ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার হিসেবে আপনার উপজেলায় সেবা প্রদান করেছেন, তো এবং নিজেও আক্রান্ত হয়েছেন কোভিডে। তো আপনার এই কোভিডে আক্রান্ত হওয়ার যে সময়টা, যে সংকটপূর্ণ সময়, এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় শফিকুল ইসলাম স্যারকে, ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম স্যারকে এবং আমার ৩৯-এর আমার সহকর্মী ডাক্তার রাকিবুল আলম শাম ভাইকে এবং সকল শ্রোতাদেরকেও জানাই সালাম। আমি কোভিডের শুরু থেকেই রাকিব ভাইয়ের মতোই যে সরাসরি কোভিড ইউনিটে কাজ না করলেও আমি আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে চলেছি এবং একদম শুরু থেকেই আপনার যখন আমাদের মার্চ মাসে যখন দেশ লকডাউনে চলে গেল সাধারণ ছুটিতে, সে সময় থেকে আমার প্রত্যেক দিনই হাসপাতালে যেতে হয়েছে, প্রত্যেক দিনই রোগীদের সাথে কাজ করতে হয়েছে। সে সময় আমাদের জীবনে ঝুঁকি নিয়ে আমরা কাজটা করেছি। একটা ঝুঁকি সবসময় ছিল, এখনো আছে। কোভিড এমন একটি রোগ যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটা বর্তমানে পৃথিবী থেকে যাবে না, এটি একটি সাধারণ রোগের মতোই থেকে যাবে, সিজনাল অসুখের মতো থেকে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে এটার সাথেই আমাদেরকে জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের জীবনযাত্রার মান কোভিডের কারণে বেশ কিছু ভাবে ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু এগুলো আমাদেরকে ওভারকাম করতে হয়েছে বিভিন্ন ভাবে। এবং আমার পার্সোনালি কোভিড হওয়ার যে আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা, সেটা সম্পর্কে আমি এতটুকু বলবো যে অভিজ্ঞতাটা খুব একটা সুখকর নয়। সে সময়টাতে আমি ঈদের ঈদুল ফিতরের ঠিক পরবর্তী দিন আমি জানতে পারি যে আমি কোভিড আক্রান্ত হয়েছি। আমি দিনাজপুরে থাকি, আমার দিনাজপুরে পোস্টিং, আমার দিনাজপুর সদরে বাড়ি। আমার বীরগঞ্জে যাতায়াত করি প্রত্যেকদিন চলাফেরার জন্য, ডিউটি করার জন্য। কাছাকাছি হওয়াতে এবং যাতায়াত ব্যবস্থা ভালো থাকাতে আমি সদর থেকেই যাতায়াত করে থাকি। সে সময় আমার যাতায়াত করতে অনেক কষ্ট হয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলতো না এবং হাসপাতালে আমাকে অ্যাকোমোডেশন দিতে পারেনি। হঠাৎ করে সেই মুহূর্তে ইমার্জেন্সি ভাবে অ্যাকোমোডেশন দেওয়া যায়নি, আমিও আমার বাসা ছেড়ে যেতে পারিনি। সে সময় আমাকে অনেক কষ্ট করে অটোতে করে যেতে হয়েছে লম্বা সময়। এবং রাস্তাতে আমাদের পুলিশ সহকর্মী যারা ছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন দেখে আমরা এই সময়টাতে আমরা সেবা দিতে পেরেছি মানুষকে। লোকজনের মধ্যে ভয় ছড়াচ্ছে, এটার মৃত্যু হার কেমন হতে পারে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, অনেকেই অনেক কথা বলেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোভিড-19 ভাইরাস সেভাবে জেঁকে বসতে পারেনি। আমাদের মৃত্যু হার এখনো অন্যান্য অনেক উন্নত দেশের চাইতে অনেক কম। এবং আমার কোভিড-19 এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি যেটা বলবো যে আমাকে 1 মাস বাসায় থাকতে হয়েছিল। সে সময় সৌভাগ্যক্রমে আমার স্ত্রী আমার সাথে ছিলেন, সেই কারণে সে আমার সেবা যত্ন করতে পেরেছিল। যদিও আমার কোভিড আক্রান্ত হওয়াতে আমার তেমন কোনো লক্ষণ দেখা দেয়নি, আমার সামান্য একটু সর্দি কাশি, একটু হালকা জ্বর, এগুলো ছাড়া তেমন একটা লক্ষণ দেখা দেয়নি, অন্য কোনো খারাপ লক্ষণ দেখা দেয়নি এবং আমি শারীরিকভাবে পুরোটা সময় কম বেশি সুস্থ ছিলাম, যেটার জন্য আলহামদুলিল্লাহ। এটা ছাড়াও প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন এবং প্রশাসনে আমাদের অন্যান্য কর্মকর্তা যারা আছেন, আমাদের সদরের ইউএনও স্যার, আমাদের সদরের ইউএচএফপিও স্যার এবং আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন ইউএচএফপিও স্যার আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। এই সময়টাতে আমার আত্মীয় স্বজন যারা ছিলেন তারাও আমাকে অন্যান্য ভাবে সাহায্য করেছেন, বাজার করে দিয়ে, খাওয়া পাঠিয়ে। বাসায় হয়তো কেউ আসেননি, সে সময় সবারই একটা ভয় ছিল আইসোলেশনে থাকার কারণে, বাসায় হয়তো সামনাসামনি কেউ আসেননি, কিন্তু সবাই পাশে থেকে আপনার মনোভাবের মাধ্যমে পাশে থেকে আমাকে মনোবল জুগিয়ে গিয়েছেন। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা ছাড়াও আমি আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধীনে এবং যুব উন্নয়ন অফিসের
সাথে সংযুক্তভাবে একটি প্রোগ্রামে আমাকে রাখা হয়েছে। আমি সেখানে কোভিড বিষয়ে সাধারণ জনগণকে শিক্ষার জন্য আমি সেখানে যাই, সেক্ষেত্রে আমি শিক্ষা দিয়ে থাকি এবং সবাইকে আমি এই কথাই বলি যে কোভিড-19 ভাইরাস একটি সংক্রামক ব্যাধি। এটা দিন দিন পরিবর্তন হচ্ছে, মিউটেশন হচ্ছে, আমরা যেটাকে বলি ইংলিশে মিউটেশন হচ্ছে, কিন্তু এটাকে এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের রাকিব ভাই যেটা বললেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের রিসোর্সের অনেক অভাব রয়েছে এবং এটা সত্যি কথা। সেই সময় সকলকে পিপিই দেওয়া সম্ভব হয়নি, আমরাও অনেক সময় পিপিই ছাড়া কাজ করেছি, আউটডোর ডিউটি করেছি, রোগী দেখেছি। দাঁতে, আমি ডেন্টাল সার্জন হিসেবে আমার দাঁতের কাজ আমি এবং আমার মুখ নিয়ে কাজ, যেহেতু আমরা আরো অধিক ঝুঁকিতে ছিলাম এবং সে সময় আমরা কাজ করেছি। যেসব রোগী ইমার্জেন্সি রোগী ছিলেন, যাদের ইমার্জেন্সি দাঁতের চিকিৎসা প্রয়োজন হয়েছে, আমরা তাদেরকে দাঁতের চিকিৎসা দিয়েছি, কোনো রোগীকে ফিরিয়ে দিইনি আমরা। যাদের ইমার্জেন্সি ছিলেন না তাদেরকে আমরা বুঝিয়েছি, সুন্দর করে বুঝিয়ে কাউন্সিলিং করে পরবর্তীতে সেই সমস্যার আমরা সমাধান করেছি। এটা ছাড়াও এখন যেটা হচ্ছে আমাদেরকে, যেটা হচ্ছে পার্সোনাল, আমাদের নিজ নিজ হ্যাবিট চেঞ্জ না করা পর্যন্ত আমরা কোভিড এর হাত থেকে পুরোপুরি সুরক্ষা পাবো না। যেটা আমাদের মাস্ক ছাড়া বাইরে ঘুরে বেড়ানোর যে অভ্যাসটা, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, চেষ্টা করতে হবে একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার, একটু জনবহুল পরিবেশে গেলে একটু দূরে থাকার অন্যান্য মানুষের থেকে, সরাসরি কারোর দিকে তাকিয়ে হাঁচি কাশি না দেওয়ার চেষ্টা করা এবং হাঁচি কাশি দেওয়ার সময় যেটা হাঁচি কাশি শিষ্টাচার বলি আমরা, সেটা মেনে চলা, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এবং বর্তমানে তো আমাদের ভ্যাকসিনও চলে এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার যেটা ছিল, উনি, আশা করা যায় উনি অবশ্যই এই অঙ্গীকার পূরণ করবেন যে আমাদের দেশের সকল জনগণ, সর্বস্তরের জনগণের হাতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন, এটা অবশ্যই পূরণ হবে। এবং আমি নিজেও এটা বলে গর্বিত যে আমি নিজেও ভ্যাকসিন নিয়েছি এবং আমি ভ্যাকসিন নেওয়ার পর আমার কোনো শারীরিক সমস্যা হয়নি। সামান্য একটু জ্বর, কাশি, জ্বর, গা ব্যথা হয়েছে, যেটা অন্যান্য আরো 10টা ভ্যাকসিনের ক্ষেত্রে হতে পারে। তো এই ভ্যাকসিন নিয়েও ভয় পাওয়ার কিছু নেই এবং এই ভ্যাকসিনটা নেওয়ার পরও আমাদেরকে শিষ্টাচার মেনে চলতে হবে, অন্যান্য যেসব গাইডলাইন বলা হয়েছে সেগুলো মেনে চলতে হবে। আমি এতটুকুই বলতে চাই। ধন্যবাদ সাবিনা। ডক্টর নাফিস ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার এবং সূক্ষ্মভাবে নিজের প্রতিটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আবার ফিরে যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম স্যারের কাছে। স্যার, আমরা দুইজন আমাদের ফ্রন্টলাইন হেলথ সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনলাম। একজন তার করোনা আক্রান্ত হওয়ার কথা বলেন এবং একজন তার প্রাণান্তকর চেষ্টা এবং ডিউটিতে অক্ষুণ্ণ থাকার কথা বললেন। তো আমি স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা একটা এমার্জিং ডিজিজের সম্মুখীন হলাম, তো এখন এখান থেকে যে আমরা যে শিক্ষা লাভ করলাম, এখান থেকে আপনার মানে এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এখন কি আমরা আমাদের যে এই যে ফ্রন্টলাইন হেলথ সার্ভিস প্রোভাইডাররা আছেন বা অন্যান্য যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছেন, তাদেরকে আমরা কিভাবে একটা প্রশিক্ষণের মাধ্যমে মানে তৈরি করতে পারি, যাতে তারা পরবর্তীতে এমন যদি এমার্জিং ডিজিজ আমাদের সামনে আসে, তাহলে আমরা সেটা যাতে মোকাবেলা করতে পারি সঠিকভাবে। এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ ডাক্তার সাবরিনা, আপনি যথার্থই বলেছেন। আমরা যে এখন সারা পৃথিবী যে কোভিড-19 আক্রান্ত হয়ে আমরা যে নর্মাল যে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সারা পৃথিবী জুড়ে, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন সারা পৃথিবী আগে হয়তো অনেক কমই ফেস করেছে। তো মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেটা একটা রকিব বলতেছিল, যে আমরা এই যে একটা সিচুয়েশন সুন্দরভাবে মোকাবেলা করতে পেরেছি। আমাদের গভর্নমেন্ট আমাদেরকে এ ব্যাপারে যে সহযোগিতা দিয়েছে, ফ্রন্টলাইন ডাক্তার এবং যারা আমরা এর সাথে জড়িত সবাইকে, এটা সত্যি প্রশংসনীয়। এবং তারই ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমরা অনেক দেশের তুলনায় আমাদের এই আক্রান্তের হার সাথে সাথে আমাদের মৃত্যু হার অনেক কম। অনেক এই দিক দিয়ে আমরা অনেক ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার ডাইরেক্ট তত্ত্বাবধানে আমরা যে মোকাবেলা করতে পেরেছি, এটা খুবই সুন্দর একটা ব্যাপার। তো আমি বলবো যে আমাদের যারা ফ্রন্টলাইনার আছেন, আমাদের যারা ডাক্তার আছেন, পাবলিক হেলথ স্পেশালিস্ট আছেন, সবাইকে আরো সুন্দরভাবে যদি আমরা ট্রেনিং এর আওতায় একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে তাদেরকে কিভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশন বা এপিডেমিক হোক,
মোকাবেলা করতে পারি ইন ফিউচার। এই জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা অতি জরুরি, এবং ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রত্যেকটি ব্যাপারে সুন্দরভাবে আমরা প্রিপারেশন নিতে পারবো, আমাদের নিজেকে রক্ষা করার জন্য, সাথে সাথে আমাদের জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য, এবং এই থেকে এই প্রিভেনশন কিভাবে করা যায় তার আমরা ব্যবস্থা নিতে পারবো। এটুকু বলতে পারি। তো আমরা সমন্বিতভাবে সারা দেশে আমরা যদি ট্রেনিং এর ব্যবস্থাটা করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা এই ধরনের সিচুয়েশন থেকে উত্তরণ করতে পারবো, এবং আমরা একটা সুন্দর ভবিষ্যৎ। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার চলে যেতে চাই ডক্টর রাকিব আলম শাওনের কাছে। ডক্টর রাকিব, আপনি যেটা বললেন যে হচ্ছে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে রিসোর্সের যে অভাবটা আছে, এই কথাটা আপনি উল্লেখ করেছেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার কাছে মানে আপনি আপনার হসপিটালে কি ধরনের রিসোর্সের অভাব দেখেছেন, বা আপনার যখন একটা ইনফেকশনের পেশেন্ট আসছে বা এই পেশেন্ট আদৌ ইনফেক্টেড কিনা, এইটা যে সার্ভেলেন্সের একটা ব্যাপার থাকে, তো এই ব্যাপারে যদি আপনার মনে হয়ে থাকে যে আমাদের রিসোর্সের কোনো অভাব আছে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হতে পারে, কিভাবে আমরা এর থেকে উত্তরণ হতে পারি? দেখুন সাবরিনা, এটা একটি বিশদ আলোচনার বিষয়, এবং আমি খুব খুশি যে আপনি টপিকটা তুলেছেন, আমি এটা বলার সুযোগ পাচ্ছি। সেটা হচ্ছে, আপনি একজন ডাক্তার হিসেবে খুব ভালো করেই জানেন যে কোভিড এর সিমটম গুলো ছিল খুব আনস্পেসিফিক। মানে খুব যে জ্বর কাশি মানে কোভিড হচ্ছে, সকল পেশেন্ট যে টিপিক্যাল সিমটম নিয়ে আসছে, এরকম কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এটাও আপনি জানেন যে বাংলাদেশের মানুষের একটা দীর্ঘ সময় পর্যন্ত, ইভেন যখন করোনা একদম পিকে ছিল, তখনও কিন্তু মানুষের একটা রিলাক্টেন্স ছিল করোনা টেস্ট করানোর প্রতি, একটা ভীতি ছিল, একটা সোশ্যাল স্টিগমার ভয় ছিল, একটা আইসোলেশনে থাকার একটা ফোবিয়া ছিল। সব মিলে তারা সবসময় করোনা টেস্ট করাচ্ছিল না। সো ইন দ্যাট কেস কি হচ্ছিল, তারা যখন হসপিটালে আসছিলেন, হসপিটালে ইমার্জেন্সিতে আসছিলেন, হসপিটালে বহির্বিভাগে আসছিলেন, জ্বর নিয়ে আসছিলেন, উইকনেস নিয়ে আসছিলেন, সর্দি কাশি ডায়রিয়া নিয়ে আসছিলেন, তখন যে সমস্যাটা হচ্ছিল যে আমরা যারা সরাসরি কোভিডে কাজ করেছি, গভর্নমেন্ট চেষ্টা করছে তাদের সর্বোচ্চ যে তাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যতদূর পর্যন্ত গভর্নমেন্টের রিসোর্সে কোলায় গভর্নমেন্ট তাদেরকে সাপ্লাই করার চেষ্টা করেছে। কিন্তু যারা নন কোভিডে কাজ করছে, যারা ইমার্জেন্সিতে কাজ করছে, যারা ইনডোরে কাজ করছে, যারা বহির্বিভাগে কাজ করছে, বা যারা অন্যান্য প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট চেম্বারে কাজ করছে, আচ্ছা তাদের কথা আমি এক্সক্লুড করছি, এটা তাদের পার্সোনাল লায়াবিলিটি। কিন্তু যারা সরকারি হসপিটালের অন্যান্য জায়গাতে কাজ করছে, তাদেরকে গভর্নমেন্ট খুব স্বাভাবিকভাবেই তাদেরকে সকল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সাপ্লাই করতে পারেনি। এবং একটা সময় যখন অরিজিনাল মাস্কের ক্রাইসিস হচ্ছিল, তখন সবাই যে নিজের টাকা দিয়ে সেটা ফেস করতে পেরেছে বা অ্যাফোর্ড করতে পারলেও সেটা কিনতে পেরেছে, সবসময় সেটাও সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বহির্বিভাগ বা আমাদের জরুরি বিভাগ বা আমাদের ইনডোরের অনেক ডাক্তার, তারা কিন্তু প্রচুর হারে করোনা আক্রান্ত হয়েছেন। কারণ অনেক রোগী আসছেন জ্বর নিয়ে, তারা সরাসরি বহির্বিভাগে চলে এসছেন, এবং ডাক্তার তার প্রফেশনাল লায়াবিলিটি থেকে, তার প্রফেশনাল এথিক্স এর জায়গা থেকে তাকে সেবা দিতে সে এথিক্যালি বাধ্য, এবং সে তাকে সেবা দিচ্ছেন খুব স্বাভাবিকভাবে। যখন তাকে সেবা দিচ্ছেন, তিনি জানেন না পেশেন্টটি কোভিড আক্রান্ত, এবং এরকম জায়গা থেকে যেমন যেটা হয়েছে, আমরা যারা সরাসরি কোভিডে কাজ করেছি, আমরা খুব নিশ্চিত থাকছি যে প্রত্যেকটা পেশেন্ট এখানে কোভিডে আক্রান্ত। আমরা জানি আমাদের কতটা প্রোটেকশন ব্যবহার করতে হবে, যতটুকু সম্ভব আমাদের যতক্ষণ দূরত্ব বজায় রেখে চলা যায় সম্ভব হবে, এটা আমরা করতে পেরেছি, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে তা করতে পারিনি। যেমন আমি নিজেও কোভিড এর পাশাপাশি আমি বহির্বিভাগে কাজ করেছি, স্টিল আমি বহির্বিভাগে কাজ করি, কোয়ারেন্টিনের পরে আমি 15 দিন বহির্বিভাগে কাজ করি। সো সেক্ষেত্রে আমি দেখি যে সেখানে আসলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এর তেমন কোনো ব্যবস্থা নেই, এবং সেই জায়গাতে আমি প্রচুর রোগী পাই যেগুলো আমি বুঝতে পারি যে টিপিক্যাল সিমটম এটা কোভিড এর। সেখানে আমার কিছু করার থাকে না, আমাকে তাকে সেবা দিতে হয়, এবং সেক্ষেত্রে আমি নিজেও একজন ঝুঁকিতে থাকি। এছাড়া যেটা হয়েছে যে পিপি বলতে আমরা শুধু পোশাকটাকে বুঝি না, পিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাস্ক। এক্ষেত্রে আমরা অথেন্টিক মাস্ক কতটা সাপ্লাই পেয়েছি, বা অথেন্টিক মাস্ক সাপ্লাই করার অ্যাফোর্ডেবিলিটি গভর্নমেন্টের কতটা ছিল, এই নিয়েও আমাদের, যেমন আমরা কিন্তু স্বাভাবিকভাবে দেখেছি যারা উন্নত বিশ্ব তারাও কিন্তু হিমশিম খেয়েছে প্রয়োজনীয় যে ইকুইপমেন্টস দিতে, উন্নত বিশ্বও হিমশিম খেয়েছে। উন্নত বিশ্বও যে একটা মাস্ক একবার ইউজ করার যে পলিসিটা অ্যাপ্লাই করতে পেরেছে তা কিন্তু হয়নি। আমরা কিন্তু একটা মাস্ক একবার ইউজ করে বোতলে ভরে রেখেছি, বয়ামে ভরে রেখেছি, সেটা কিন্তু ডিসইনফেক্টেড একটা পিরিয়ড 3 থেকে 4 দিন পরে ওটা আমরা রিইউজ করেছি, এবং বহির্বিশ্ব এটা করতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা যখন দেখেছি কোভিড আমরা যখন প্রথমে গিয়েছি, তখন প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এর একটা বড় অভাব ছিল।
ইভেন আমি আপনাকে প্রথমেই বলেছি আমাকে সার্জিক্যাল মাস্ক পরেও রোগীর একেবারে কাছে যেতে হয়েছে, রোগীর স্যাচুরেশন চেক করা লেগেছে। কিন্তু হচ্ছে শেষের দিকে আমরা দেখেছি যে গভর্নমেন্ট মোটামুটি আমাদের সবাইকে KN95 বা N95 মাস্ক সাপ্লাই করেছে, সাফিসিয়েন্ট অন্যান্য যে হ্যান্ড গ্লোভস, আমাদের পিপি ড্রেস, এগুলো সাপ্লাই করা হয়েছে। এবং সবকিছুর পরেও আমরা এই প্যান্ডেমিকে স্বাস্থ্য খাতের কথা যদি বলি, অন্যান্য ফাইন্যান্সিয়াল ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, ইকোনমিক্স ক্ষেত্র, এগুলো নিয়ে আমি পর্যালোচনা করার জন্য এক্সপার্টও না। আমি যদি স্বাস্থ্য খাতের কথা বলি তাহলে আমার ক্ষেত্রে মনে হয় যে গভর্নমেন্ট সেবা দিতে ত্রুটি রাখেনি। গভর্নমেন্টের যারা সেবা দেওয়ার জন্য যারা ফ্রন্টলাইনার ছিলেন, আমি তো বলছি যারা সুইপার থেকে শুরু করে চিকিৎসক পর্যন্ত, কারণ আন্তরিকতার অভাব ছিল না। এবং এটা পরম করুণাময় ওই আল্লাহর রহমত হোক বা আমাদের যে ভাইরাস টেস্টে এটা জনরাটা একটু মানে কম্পারেটিভলি লেস উইক, মানে কম্পারেটিভলি উইক হোক, বা যেটা বলা হচ্ছে যে আমাদের ইমিউনিটি অনেক ভালো, সেটাই হোক। যেহেতু কোভিড এখন হাইপোথেটিক্যাল, আমরা সার্টেইন না কোনটা আসলে কারণ, যেটাই হোক আমরা কিন্তু মানে আমরা ভালোভাবে স্ট্যান্ড করেছি। এবং সাবিনা, আমি আপনাকে বলতে চাই যেরকম অনেক পেশেন্ট দেখেছি আমি, আপনি জানেন যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো খুব কোমরবিড ফ্যাক্টর যেগুলো একটা কোভিড পেশেন্টকে এন্ডেঞ্জার করে, তার লাইফ এন্ডেঞ্জার করে। আমি পার্সোনালি এরকম পেশেন্ট দেখেছি যে তার আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, তার হাইপারটেনশন এবং ডায়াবেটিস আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি ইনসুলিন দিয়ে, অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে, কিন্তু তার স্যাচুরেশন আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। আমি রাতে দেখলাম তার স্যাচুরেশন 50% নেমে গেছে। খুব স্বাভাবিকভাবে পেশেন্টকে কাউন্সিল করলাম যে আমাদের যে অক্সিজেন দেওয়ার যে ক্ষমতা, মানে আমাদের অক্সিজেন যে হারে দেওয়া হয় বা ওনার যে কন্ডিশন, তাতে আমরা নিশ্চিত না আমরা পেশেন্টকে কতক্ষণ সার্ভাইভ করাতে পারবো। বাট আমি 2 ঘন্টা পরে দেখছি পেশেন্টের স্যাচুরেশন উন্নত হচ্ছে, এবং পরের দিন সকালবেলায় পেশেন্টকে দেখছি যে টেবিলে বসে ভাত খাচ্ছে রীতিমতো, তার আত্মীয়-স্বজনের সাথে গল্প করছে। হ্যাঁ, এটা আমাদের চেষ্টা হোক, আল্লাহর রহমত হোক, দুটার সংমিশ্রণ হোক, আমরা করতে পেরেছি। এটা খুব গর্বের একটা বিষয়। আমরা যারা সরাসরি কাজ করেছি, একটা পেশেন্ট সুস্থ হয়ে যাওয়া যে কত রিলিফের একটা ব্যাপার, একটা পেশেন্ট সুস্থ হয়ে গেলে তার পরিবারের চোখে যে রিলিফটা দেখা যায়। আমি যখন কোভিডে কাজ করেছি তখন রীতিমতো সামার, তখন পুরো পিপি পরে আমি যখন N95 পরতাম এবং গগলস পরতাম, খুব স্বাভাবিকভাবে ফগিং হতো, এবং ফগিং হয়ে আমার পুরো চোখ অন্ধকার হয়ে যেত। এরকম হয়েছে আমি ওয়ার্ড বয়ের হাত ধরে ধরে এক বেড থেকে আরেক বেডে গেছি, কারণ আমি কিছু দেখতে পারছি না, আমি লিটারালি কিছু দেখতে পারছি না। এবং মানে আমি জাস্ট ছোট ছোট কাগজের টুকলি করে রাখছি যে কোনটাকে কি অ্যাড করতে হবে, পরে আমি জাস্ট পিপি খুলে পুরো স্যানিটাইজড হয়ে তারপরে আমাকে সেগুলো অ্যাড করতে হচ্ছে। এরকম ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ আপনি খুব স্বাভাবিকভাবে জানেন যে বাংলাদেশ সরকারি হসপিটালে সদরে এয়ার কন্ডিশন ফ্যাসিলিটি থাকে না। তো সেক্ষেত্রে ওই পিপি পরে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা, আওয়ারের পর আওয়ার পুরো একটা শিফট, যেহেতু আমাদের সাফিসিয়েন্ট পিপি নেই, আমাকে ওই একটা পিপি পরে রাউন্ডে যাওয়ার পর ওই একটা পিপি পরে আমাকে আমার পুরো শিফটটা থাকা লেগেছে। এবং এটা যে আমি খুব ক্ষোভ নিয়ে বলছি বা খুব অভিমান নিয়ে বলছি তা না, ইটস আ কাইন্ড অফ প্রাইড ফর মি, ইটস আ প্রাইড ফর মানে হোল ডক্টর সোসাইটি, যে আমরা এই সময় আমাদের সর্বোচ্চটা দিতে পেরেছি। ব্যাপারটা এমন না যে আমি একটু রিল্যাক্টেন্স হতে পারতাম না, আমি একটু ইগনোরেন্ট হতে পারতাম না, কিন্তু আমি শুধু আমি না, আমার প্রত্যেক কলিগকে দেখেছি সাবিনা, আপনি বিশ্বাস করুন যে তারা কত ডেডিকেশনের সাথে এই সিচুয়েশনে মানে প্রত্যেকটা পেশেন্টকে নিজের পরিবারের অংশ মনে করে তাদেরকে সেবা দিয়েছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি সব জায়গায় থাকে, আমরা বাংলাদেশের মানুষ কন্ট্রোভার্সি তৈরি করতেও পছন্দ করি কাইন্ড অফ। আমি আপনাকে যেটা বললাম যে সবসময় খুব স্বাভাবিকভাবে আমি রাউন্ডের পরে জাস্ট আধা ঘন্টা পরে একটা রোগীর জ্বর এসছে, তার জন্য আমাকে আবার আরেকটা পিপি আমি পাইনি, আমি খুব স্বাভাবিকভাবে যাইনি। বাট আমি যখন শুনেছি যে আমার রাউন্ডের 1 ঘন্টা পরে কোনো রোগীর স্যাচুরেশন 60% হয়ে গেছে, আমার মাস্ক না থাকলে আমি সে পেশেন্টের কাছে গেছি, আমার প্রত্যেকটা কলিগ গেছে। সো আমি আশা করি ইন দ্য লং রান ইহকালে এবং পরকালে আমাদের প্রচেষ্টাটা অ্যাপ্রিশিয়েটেড হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সাবরিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রাকিব। খুবই ভালো লাগলো, আপনাদের এই ডেডিকেশনের কারণে আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত এত সুন্দরভাবে সার্ভাইভ করছে। এখন আমি আবার যেতে চাই ডক্টর নাফিস ফুয়াদের কাছে। ডক্টর নাফিস, আপনিও তো কোভিডের যেহেতু ডিউটি করেছেন, তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, আমাদের যেমন ডক্টর রাকিব আমাদেরকে পুরো অবস্থাটার বর্ণনা দিলেন যে আমরা আসলে কি ফেস করেছি, কিসের মধ্যে দিয়ে গেছি, কিভাবে সবকিছু ম্যানেজ করেছি। তো আপনিও তো এই একই অবস্থার মধ্যে দিয়ে সময় পার করেছেন। তো আমি আপনার কাছে এটা জানতে চাই যে আপনার এক্ষেত্রে পরামর্শটা কি, যে আমরা কি করলে আমাদের ভবিষ্যতে যদি এরকম আমরা আর একটা ডিজিজের সম্মুখীন হই, সেক্ষেত্রে আমাদের হসপিটাল প্রিপেয়ারনেস কেমন হওয়া উচিত আপনার দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ সাবরিনা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার দৃষ্টিকোণ থেকে, এটা আসলে প্যান্ডেমিক সিচুয়েশন কখন আসবে, কিভাবে আসবে, কোথা থেকে আসবে, এটা আপনার প্রাণী থেকে ছড়াবে নাকি অন্য কোনো সোর্স থেকে আসবে, বায়ুবাহিত হবে নাকি পানিবাহিত হবে, এটা সম্পর্কে কেউই বলতে পারে না। আমরা সাধারণ যারা ডাক্তার আছি, আমরা পাবলিক হেলথ স্পেশালিস্ট না, অথবা আমরা ভাইরোলজিস্ট না, আমরা মাইক্রোবায়োলজিস্ট না,
আমরা বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতি মিউটেশন সম্পর্কে আমরা খুব একটা তথ্য রাখি না, যেটা স্বাভাবিক ব্যাপার। আমরা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, আমরা ক্লিনিক্যাল সাইড নিয়ে বেশি চিন্তিত থাকি, আমরা এসব একাডেমিক সাইড নিয়ে খুব একটা চিন্তা করি না, প্রয়োজন না পড়া পর্যন্ত আমরা সাধারণত চিন্তা করি না। সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এরকম প্যান্ডেমিক সিচুয়েশন সবচেয়ে উন্নত দেশকেও, যেহেতু আমরা দেখতে পেয়েছি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ, তাদের এখন বর্তমানে মৃতের সংখ্যা প্রায় 5 লাখ ছাড়িয়ে গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের জন্য 5 লাখ মৃত্যু এক বছরে, এটা একটি অস্বাভাবিক একটা ব্যাপার। এজন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে, আমাদেরকে যথাসম্ভব পিপি মজুদ রাখার চেষ্টা করতে হবে, যে পরবর্তীতে যদি কখনো, এখন সবসময় ভবিষ্যতে চিন্তা করে মজুদ রাখা সম্ভব হয় না, এটা বাস্তবতা। আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে পিপি মজুদ রাখতে পারবেন, কিন্তু পিপি গুলোরও একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলা ব্যবহারযোগ্য হয়, তার পরবর্তীতে চলে গেলে এগুলা ব্যবহারযোগ্য থাকবে না। এরকম সেক্ষেত্রে এগুলো আমাদের ফলস হোপ, আমরা যদি এক্সপায়ার্ড জিনিস ব্যবহার করতে থাকি সেগুলো আমাদের ফলস হোপ হতে পারে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমাদের দেশীয় যেসব কোম্পানি আছে তারা এ সময় অনেক সাহায্য করেছে, বিভিন্ন কোম্পানি মাস্ক তৈরি করে, পিপিই তৈরি করে। কোয়ালিটির ব্যাপারে আমি যাব না, কারণ কোয়ালিটি মেনটেন করতে গেলে যা করা দরকার সেটা এই সময় কারো পক্ষে করা সম্ভব ছিল না। আমাদের দেশীয় কোম্পানিগুলো এত স্বল্প সময়ে আমাদের লিমিটেড রিসোর্সের মাধ্যমে যেসব আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং পরবর্তীতে এসব প্যান্ডেমিক সিচুয়েশন যদি এসেও থাকে, সেক্ষেত্রে আমাদের বিশেষ করে পাবলিক হেলথ সেক্টরে এবং মাইক্রোবায়োলজি সেক্টরে, ভাইরোলজি সেক্টরে আমাদের আরো গবেষণা প্রয়োজন, কিভাবে আমাদের এসব রোগ থেকে বেঁচে থাকা যেতে পারে, প্যান্ডেমিক সিচুয়েশন যা তৈরি হতে না পারে, যাতে সিচুয়েশন তৈরি হলে ওটাকে আমরা একটি এপিডেমিক হিসাবেই রাখতে পারি। এটার জন্য আমাদের চেষ্টা করা উচিত আমার বলে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর নাফিস ফুয়াদ। আমি এখন যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম স্যারের কাছে। স্যার, আমরা যেমন ডক্টর নাফিস ফুয়াদ আমাদেরকে বললেন যে আমরা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস যারা করে থাকেন, যে তারা হয়তো ভাইরোলজিস্ট না বা পাবলিক হেলথ স্পেশালিস্ট না, তো এক্ষেত্রে স্যার আমরা যেটা ফার্স্টে যে কথাটা বললাম যে আমাদের মেডিকেল এডুকেশনের কারিকুলামে এমার্জিং রিএমার্জিং ইনফেকশন নিয়ে যথার্থ কন্টেন্ট আছে কিনা, তো সেই ক্ষেত্রে স্যার আপনার মানে আমাদের যারা পলিসি মেকার আছেন বা আমাদের যারা কোর্স কোঅর্ডিনেটর আছেন, যারা আমাদের এই কোর্স কারিকুলামটা তৈরি করছেন, তাদের জন্য স্যার আপনার রিকমেন্ডেশন কি থাকবে, যে যাতে এই যে আমাদের ডক্টর নাফিস বললেন যে আমরা পাবলিক হেলথ স্পেশালিস্ট হয়তো না, কিন্তু তারপরও আমাদের যে একটা ন্যূনতম প্রিপেয়ারনেস থাকা উচিত বা ন্যূনতম একটা রেসপন্স থাকা উচিত আমাদের এমার্জিং রিএমার্জিং ডিজিজ, যাতে আমাদের সামনে আসলে আমরা সেটা তৎক্ষণাৎভাবে মোকাবেলা করতে পারি। এর জন্য স্যার আপনি আমাদের পলিসি মেকার বা কোর্স কোঅর্ডিনেটরদের কাছে মানে কি রিকমেন্ডেশন দিতে চান? থ্যাংক ইউ সাবরিনা, আপনি একটা সুন্দর কথা বলেছেন। আমরা ডক্টর ফুয়াদ যেটা বলেন যে আমরা বিভিন্ন মাইক্রোবায়োলজিস্ট না, কেউ প্যাথোলজিস্ট না, বা কেউ পাবলিক হেলথ স্পেশালিস্ট না, কিন্তু আমরা ফ্রন্টলাইনে ডাক্তার হিসাবে মোকাবেলা করতে হচ্ছে এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন বা এপিডেমিক সিচুয়েশন, যা কিছু বলেন। আমাদের পলিসি মেকার যারা আছেন বা যারা কোর্স কোঅর্ডিনেটর, যারা এই কারিকুলাম নিয়ে ভাবেন, তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আমরা যেন ইন ফিউচার এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন বা ইমার্জিং ডিজিজ, নন ডিজিজ যদি আবার আসে, এগুলিকে যেন আমরা মোকাবেলা করতে পারি। তার জন্য আমাদের প্রিপেয়ারনেস থাকতে হবে, আমাদের ট্রেনিং থাকতে হবে, আমাদের নোহাউ থাকতে হবে। এই জন্য আমাদের কারিকুলামে এই বিষয়টা সুন্দরভাবে ইন্ট্রোডিউস করতে হবে, এবং এর মাধ্যমে আমাদের আন্ডার গ্রাজুয়েট যেসব ডক্টর আছেন, স্টুডেন্ট আছেন, তারা শিখবে। তারপরেও আবার যে আপনি বললেন পাবলিক হেলথ স্পেশালিস্ট অথবা আমাদের মাইক্রোবায়োলজিস্ট, এই ধরনের যারা স্পেশাল ফিল্ডে আছেন, তাদের জন্য আলাদা একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে, যার মাধ্যমে তারা আরো এই ব্যাপারে তাদের অভিজ্ঞতা এবং তাদের লব্ধ জ্ঞান কাজে লাগাতে পারবে, এবং তারা ইন ফিউচার আমাদের যারা ফ্রন্টলাইনার আছে, ডাক্তার এবং স্টুডেন্ট বা অন্যান্য প্যারামেডিক্স যারা থাকবেন টিমে, তাদেরকে যেন ট্রেনিং দিতে পারে। এই জন্য তাদের একটা প্রিপেয়ারনেস থাকবে, এবং তার মাধ্যমে আমার মনে হয় যে আমরা
ভবিষ্যতে এই ধরনের সিচুয়েশন ফেস করার জন্য আমরা প্রিপেয়ার থাকতে পারবো। এবং তার সাথে আপনি যেটা বললেন রিসোর্সের ব্যাপারটা যেটা বললেন, রিসোর্স আমরা যদি রিসোর্স না থাকে তাইলে আমরা যতই ফ্রন্টলাইনে ডেডিকেটেশন নিয়ে কাজ করি, আমরা স্পেশালিস্ট হিসাবে পাবলিক স্পেশালিস্ট বলেন, মাইক্রোবায়োলজিস্ট বলেন, আমরা যতই জ্ঞান আমাদের থাকে, তো এই জ্ঞানকে আমরা এই ধরনের সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য কিন্তু আমরা ব্যর্থতার পরিচয় দিতে হবে যদি আমাদের ইকুইপমেন্টস এবং আমাদের বিলঙ্গিংস এগুলি না। তো সুতরাং রিসোর্সের ব্যাপারটা আমাদেরকে গভর্নমেন্টের উচিত যে এই ব্যাপারে যেন যথেষ্ট প্রিপেয়ারনেস থাকে, আমরা যেন ভবিষ্যতে এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ করলে যত দ্রুত সম্ভব আমরা যেন এই রিসোর্স সাপ্লাই দিতে পারি আমাদের হেলথ সেন্টারগুলিতে, আমাদের হেলথ ফেসিলিটি যেখানে প্রোভাইড করা হয় এই সঙ্গে, যাতে করে আমরা সবাই এই জিনিসগুলি পাইতে পারি। যেমন আমাদের ডাক্তার রাকিব যথার্থই বলেছে যে প্রথমে আমাদের দেখা গেছে যে আমাদের মাস্কই নাই, আমাদের পিপি পুরো যন্ত্রপাতি দূরের কথা, যে সিম্পল একটা মাস্ক এটা আমাদের ছিল না। সুতরাং এই মাস্ক নিয়ে না থাকাতে কি করেছে তারা, আমাদের ফ্রন্টলাইনার যারা তখন কাজ করেছে সম্বন্ধিত হিসাবে, তারা এই সার্জিক্যাল মাস্ক, ইভেন অনেকে হয়তো সার্জিক্যাল মাস্কও তখন পায়নি, তা অন্য কোনো ভাবে অথবা খোলা মুখে আমরা সামনে হাজির হয়ে গেছি। এই যে সাহসিকতা পরিচয় দিয়েছে, এবং এই সাহসিকতা পরিচয় দেওয়ার ফলেই আমার বিশ্বাস যে আমরা বাংলাদেশে এই একটা প্যান্ডেমিক সিচুয়েশন কোভিড-19 কে আমরা মোকাবিলা করতে পারছি, এবং বিশ্বের অন্যান্য ধনী দেশ যারা মেডিকেল সায়েন্সে অনেক অ্যাডভান্স, তাদের তুলনায় আমাদের সিচুয়েশন কিন্তু অনেক ভালো। এই যে ডাক্তার রাকিব যে কথাটা বললেন যে ইংল্যান্ডে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা হয়েছে 5 লাখের উপরে, তো আমরা তো সেই হিসেবে আমাদের মতো এত ঘনবসতি দেশ, আমরা তো অনেক ভালো আছি। এখনো আমাদের মৃত্যুর হার কত 3, 3.5, 4, 5 এর মধ্যে ওঠানামা করতেছে, এবং ইনফেকশন রেটও কিন্তু খুবই কম অন্যান্য দেশের তুলনায়। সুতরাং এই যে আমাদের যে সাহসিকতা আছে, এই সাহসিকতাটাকে কাজে লাগাতে জন্য হলো আমাদের গভর্নমেন্টকে আমাদেরকে ব্যাকআপ দিতে হবে। ব্যাকআপ এই যে বললাম রিসোর্স, আমাদের পিপি বা অন্য, এটা আজকে পিপি বা অন্য ধরনের যে হইতে পারে। সুতরাং রিসোর্স আমাদেরকে যেন যথেষ্ট পরিমাণে থাকে, এবং অল্প সময়ের মধ্যে খুব কম সময়ের রিপোর্টে যেন আমরা এগুলি সরবরাহ করতে পারি আমাদের হেলথ ফেসিলিটিগুলোর জন্য। এই প্রিপেয়ারনেস এবং এই ধরনের সক্ষমতা আমাদের থাকতে হবে, যাতে করে আমরা এটা সহজে আমরা লোকদেরকে এই ধরনের একটা সিচুয়েশন থেকে বাঁচাতে পারি, আমরা এই ডিজিজকে প্রিভেন্ট করতে পারি এবং চিকিৎসা দিতে পারি। ইভেন প্রয়োজনে আমরা আরো সামনে যে ইরাডিকেশনের ব্যাপারেও আমরা চিন্তা করতে পারি। সুতরাং সব কিছু নির্ভর করবে আমাদের টিম ওয়ার্কস, আমাদের ফ্রন্টলাইনার যারা আছেন তাদের মন মানসিকতা, তাদের ডেডিকেশন, এবং এট দি সেম টাইম পিছনে আমাদের গভর্নমেন্টে যদি আমাদের সরকার, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি আমাদেরকে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট বা ঔষধ এগুলি দিয়ে যদি আমাদেরকে সহযোগিতা করতে পারেন, তাইলে আমরা এই যুদ্ধে জয়ী হব, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি আরেকটা কথা একটু উল্লেখ করতে চাই যে আমাদের এমার্জিং ডিজিজ নিয়ে যে রিসার্চ ফ্যাসিলিটি থাকা উচিত, সেটা স্যার, সেই ব্যাপারে যদি স্যার আপনার মতামতটা বলতেন যে রিসার্চের গুরুত্ব এখানে স্যার আপনি কতটা বলে মনে করছেন? রিসার্চ, হ্যাঁ এটা বলেছেন, রিসার্চ কিন্তু আমাদের করা উচিত। রিসার্চ একটা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা অজানা ডিজিজ সম্বন্ধে, আমরা জটিল ডিজিজ সম্বন্ধে আমাদের জ্ঞানকে কাজে লাগাতে পারি। সুতরাং রিসার্চ ফেসিলিটিস থাকতে পারবে। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি এবং তাই জানি যে আমাদের গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারে যথেষ্ট উদার। আমাদের ইউনিভার্সিটি জ্ঞান কমিশন যে আছে, এবং আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলি যে আছে, যাদের ছত্রছায়ায় আমরা কাজ করি, আমাদেরকে কিন্তু এই ব্যাপারে ফান্ড যথেষ্ট দিচ্ছেন সরকার। তো যে আমরা যদি প্রোটোকল জমা দিই,
তাইলে এগুলো কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে এবং আমরা একটা বিরাট ভালো অনুদান পাচ্ছি, যার মাধ্যমে আমরা রিসার্চ সেক্টর আগায় নিয়ে যেতে পারি এবং এই আমাদের লব্ধ জ্ঞান এই রিসার্চের মাধ্যমে আমরা এই ধরনের জটিল সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য আমাদের নিজের বুদ্ধিমত্তা এবং নিজের লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে পারবো বলে আমি বিশ্বাস করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক গুরুত্বপূর্ণ রিকমেন্ডেশনের জন্য। এখন আমি চলে যেতে চাই ডক্টর রাকিব আলম শাওনের কাছে। ডক্টর রাকিব, আমার কাছে আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানে এই যে স্যার যেটা বললেন যে আমাদের হচ্ছে রিসোর্সের দরকার আছে, যেমন তেমনি ট্রেনিং এর দরকার আছে। তো এই যে ট্রেনিং এর ব্যাপারটা আপনি তো ডিউটি করেছেন, তো আপনি ফিল করেছেন কিনা জিনিসটা যে এই ডিজিজটা মোকাবেলায় বা এই ধরনের এমার্জিং ডিজিজ মোকাবেলায় বা আমাদের যখন ডেঙ্গুর এপিডেমিকটা হয়েছিল এই ধরনের একটা পেশেন্টের হ্রাস এগুলো মোকাবেলার জন্য কোনো স্পেশাল ট্রেনিং এর প্রয়োজনীয়তা আপনি বা আপনার কলিগরা অনুভব করেছেন কিনা? ধন্যবাদ সাবরিনা। দেখুন সাবরিনা, এই প্যান্ডেমিকটা একটা বোল্ট ফ্রম দ্য ব্লু ছিল। হুট করে এরকম একটা দুর্যোগ আমাদের সারা পৃথিবীর উপর আমরা সবাই বেশ হতচকিত হয়ে গিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে ট্রেনিং এর অভাবটা আসলে আমরা মানে প্রতিটা পড়তে পড়তে মানে ফেস করেছি। স্যার তার বক্তব্যে প্রথমেই বলছিলেন যে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা ইমার্জিং ডিজিজ সম্বন্ধে খুব ইলাবোরেটলি পড়ি না। আপনি খুব ভালো করে জানেন সাবিনা, কমিউনিটি মেডিসিন সাবজেক্টটাকে আমরা একটা সময় খুব বোরিং ভাবতাম, খুব বেশি ভাবতাম যে এটা অতি ইলাবোরেট, এটা এত প্রয়োজন নাই ইত্যাদি ইত্যাদি। বাট এই 2020 সালে কিন্তু আমাদের বুঝিয়েছে পাবলিক হেলথ বা কমিউনিটি মেডিসিন আমাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। এবং আমাদের মেডিকেল কারিকুলামে এখন পুরো একটা বছর কিন্তু কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিনের উপর একটা আলাদা প্রফ রয়েছে। সো এই একটা বছরে আমার মনে হয় যে এই প্যান্ডেমিকটা আমাদেরকে শিখিয়ে গেল যে আমরা কমিউনিটি মেডিসিনকে খুব লাইটলি না নিয়ে আমরা কমিউনিটি মেডিসিনকে খুব ইম্পর্টেন্ট, খুব প্র্যাগমেটিক এবং আমাদের জন্য খুব প্রয়োজনীয় এইভাবে জাজ করে আমরা কমিউনিটি মেডিসিনটাকে আমাদের মেডিকেল কারিকুলামে অ্যাডপ্ট করি এবং আমাদের যে বেসিক শিক্ষাগুলো একটা প্যান্ডেমিক কন্ট্রোল, লাইক পিপি কিভাবে পড়তে হবে, কিভাবে ডনিং ডফিং করতে হবে, এই শিক্ষাটা কিন্তু আমাদের এসে কোভিড এ জয়েন করার এক সপ্তাহ আগে নেওয়া লেগেছে। যে শিক্ষাটা আমাদের এখন নেওয়ার কথা না, যেটা মেডিকেল প্রফেশনাল হিসেবে আমাদের প্রত্যেকের আগে থেকে জানা উচিত ছিল। এবং ইট ইজ দ্য হাই টাইম যে আমাদের প্রত্যেকটা থার্ড ইয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা সেকেন্ড প্রফ স্টুডেন্ট তারা কমিউনিটি মেডিসিন পড়ার সাথে সাথে তারা কমিউনিটি মেডিসিনের প্র্যাকটিক্যাল পরীক্ষা হিসেবে তারা পিপি, ডনিং ডফিং এবং ইমার্জেন্সি কন্ট্রোলে ইমার্জেন্সি সময় তাদের যে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল প্রিপারেশন দরকার সেটা সম্বন্ধে তারা এখন থেকেই অন্তত শিখে থাকবে। যে ব্যাপারটা হয়েছে, কোভিড এতটাই নতুন একটা পরিস্থিতি ছিল যে কোভিড শুধু মেডিকেল প্র্যাকটিশনার জন্য না, কোভিড মাইক্রোবায়োলজিস্টদের কাছে, কোভিড ভাইরোলজিস্টদের কাছে, কোভিড রিসার্চারদের কাছে সবার কাছে একটা নতুন একটা কনসেপ্ট ছিল। সো মানে কোভিড রিলেটেড ট্রেনিং আমাদের দরকার ছিল একবার না। যেমন আমি যদি আমাদের কথা বলি, আমরা যেমন যারা জয়েন করেছি কোভিডে, আমরা একটা ট্রেনিং পেয়েছি কোভিড এর আগে যে আমরা কিভাবে ডনিং ডফিং করব, কিভাবে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা। কারণ কোভিড তো খুব হাইপোথেটিক্যাল একটা ডিজিজ, এখনো কোভিড সম্বন্ধে অনেক কিছুই আমরা জানি না। ট্রিটমেন্ট প্রতি মাসে প্রতি সপ্তাহে চেঞ্জ হচ্ছে, সিডিসি নতুন গাইডলাইন দিচ্ছে, WHO সকালে একটা গাইডলাইন দিচ্ছে, রাতে একটা গাইডলাইন দিচ্ছে। সো আমাদের দরকার ছিল যে আমরা খুব মানে প্রতি মাসে আমরা একটা করে ট্রেনিং পাই, কারণ একটা প্রোটোকল তো চেঞ্জ হচ্ছে। যেমন ফ্যাভিপিরাভির আমরা যখন প্রথমে ডিউটি শুরু করেছি, ফ্যাভিপিরাভির প্রথমে অ্যাভেলেবেল ছিল না অ্যান্টিভাইরাল। পরবর্তী আমি ফ্যাভিপিরাভির শুরু করেছি। আমরা একদম প্রথমে ইনোক্সাপারিন ইউজ করছিলাম না, পরে ইনোক্সাপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন সবগুলো চালু হয়েছে। আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক ইউজ করছিলাম না, পরবর্তীতে আমরা নিউমোনাইটিস কন্ট্রোলের জন্য অ্যান্টিবায়োটিক ফ্রিকুয়েন্টলি ইউজ করা শুরু করেছি। এক্ষেত্রে আপনি দেখবেন ফ্যাভিপিরাভির যখন বাজারে আসলো, একটা কোভিড আক্রান্ত রোগীকে 70টা ফ্যাভিপিরাভির খেতে হয়। এবং ফ্যাভিপিরাভির প্রথমে যখন দেশীয় কোম্পানিগুলো যখন বাজারে ফ্যাভিপিরাভির আনলো, তখন এক একটা ফ্যাভিপিরাভির দাম ছিল 400 টাকা, যেটা আপনি বুঝতে পারছেন গভর্নমেন্টের জন্য একটা হিউজ হ্যাসেল, পেশেন্টের জন্য একটা হিউজ হ্যাসেল। গভর্নমেন্ট কিন্তু উইদিন উইক ফ্যাভিপিরাভির দাম 400 টাকা থেকে কমিয়ে 150, অ্যারাউন্ড 150 থেকে 160 এর মধ্যে এনে দিলেন। এবং প্রত্যেক কোম্পানি বাধ্য ছিল এই রেটে পেশেন্টকে ফ্যাভিপিরাভির সাপ্লাই করতে। তো আমাদের মনে হয় যে ট্রেনিং এর ঘাটতি ছিল এবং এটা আরো বেশি প্রতি মাসে প্রতি এটা রেগুলার ইন্টারভালে যারা কোভিড এর ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছে, কোভিড এর ফ্রন্টলাইনার শুধু ডাক্তার নন, নার্স, ওয়ার্ড বয়, সকলের একটা পিরিয়ডিক একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকা দরকার ছিল। এবং আরেকটা যে ট্রেনিংটা খুব দরকার ছিল, যেটা খুব বেশি আমরা ফরসেক করে যাই, খুব বেশি ওভারলুক করে যাই, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রেনিং। ডাক্তার সাবরিনা, আপনি শুনে অবাক হবেন যে আমরা যারা কোভিডে কাজ করেছি
তারা তো দিনের পর দিন আমরা পরিবার থেকে দূরে থেকেছি। আমি 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 ঈদেও আমার বাড়িতে আসতে পারিনি, আমি ঈদ করেছি আমার পরিবার ছাড়া, সেটা আদার ইস্যু। বাট আমি যখন একটা রাউন্ড দিতাম, একটা পেশেন্টের আমি যখন মুখের কাছে গিয়ে তাকে রিসাসিটেট করছি, তখন আমার একটা সাইকোলজিক্যাল ট্রমা খুব স্বাভাবিকভাবেই হতো। কারণ এরকম, আমি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও এরকম প্যান্ডেমিক, এরকম ডিজিজ আমি কিন্তু আগে ফেস করি নাই। তো আমি প্রতিদিন ডিউটির সময় রাত্রেবেলা আমার ঘুম ভেঙে যেত, ঘুমের মাঝে আমার মনে হতো আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার মনে হতো আমার টেম্পারেচার বাড়ছে। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দিতাম যে আমার টেম্পারেচার বাড়ছে কিনা। একটা সিউডো সিমটম হতো, এটা শ্বাসকষ্ট হতো না আমাকে, আমি জাস্ট ফিল করতাম, আমার মেন্টাল ট্রমা থেকে আমি ফিল করতাম যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। সো সাইকোলজিক্যালি আমরা কিভাবে ইনট্যাক্ট থাকতে পারি, সাইকোলজিক্যালি কিভাবে স্ট্রং থাকতে পারি, এই ট্রেনিংটা খুব দরকার ছিল। এই ট্রেনিং এর কথা কেউ বলছে না। কোভিড এর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট সবার উপর আছে, সমাজের উপর আছে, প্রত্যেক পেশেন্টের উপর আছে, প্রত্যেক পরিবারের উপর আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে ফ্রন্টলাইনারদের উপর। তো তাদের সাইকোলজিক্যাল ট্রেনিংটা কোনোভাবে ওভারলোড হওয়া উচিত হয়নি, সাইকোলজিক্যাল ট্রেনিংটা তাদের খুব দরকার ছিল। আর একটা কথা স্যার বললেন, সেটা হচ্ছে বাজেট রিডিস্ট্রিবিউশন। মানে আমাদেরকে এখন বুঝতে হবে যে মানে আমরা এখন এমন একটা যুগে বাস করছি, ভবিষ্যতের জন্য প্রিপেয়ার্ড না থাকলে আমরা হুমকির সম্মুখীন হব। সো কোভিড আমাদেরকে বুঝিয়ে গেল যে এরকম ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমাদের রেডি থাকতে গেলে বাজেট রিডিস্ট্রিবিউশনটা খুব জরুরি। অনারেবল পিএম তিনি ভ্যাকসিন এনেছেন, ব্যাপারটা আনএক্সপেক্টেড ছিল আবার এক্সপেক্টেড ছিল। আমরা সবাই জানতাম যে অনারেবল পিএম তিনি ভ্যাকসিনের ব্যাপারে খুব আগে থেকে চেষ্টা করছেন, এবং আপনি জানেন ডাক্তার সাবরিনা যে ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশ কিন্তু একটা উদাহরণস্বরূপ দেশ। ইপিআই বাংলাদেশ যেভাবে মানে ইপিআই কে বাংলাদেশ যেভাবে ফ্রুটফুল করেছে, ইপিআই কে যেভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে গেছে, এটা কিন্তু সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্বরূপ। এবং কোভিড এর ভ্যাকসিনের ক্ষেত্রেও এত সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে সবকিছু। স্যার ইরাডিকেশনের কথা বললেন, আমার খুব ভালো লাগছে। প্রফেসর শফিকুল ইসলাম স্যার যখন ইরাডিকেশনের কথাটা বললেন, এখন এই নিয়ে কেউ কথা বলছে না। তো আমরা ভ্যাকসিনেশনটা এত সফলভাবে সম্পন্ন করতে পারি, তো আমরা আশা করতেই পারি যে আমরা খুব ইরাডিকেশনের দিকেও চলে যেতে পারবো ভবিষ্যতে ইনশাল্লাহ একদিন। তো সবকিছু মিলে আমার মনে হয় যে পরম করুণাময়ের আশীর্বাদ থাকলে আমরা এখনো পর্যন্ত কোভিড ভালোভাবে ট্যাকেল দিয়ে যাচ্ছি। আমরা সবাই ভ্যাকসিন নিব, আমিও ভ্যাকসিন নিয়েছি। সামান্যতম রিয়াকশন, এটা আনকমন কিছু না, জনগণের সবার ভ্যাকসিন নেওয়া উচিত। এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমাদের তৈরি হয়েছে দেশে, যতটা পিছিয়ে আমরা গেছি, সেই পিছিয়ে যাওয়াটা এগিয়ে আসার জন্য আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এবং প্র্যাগমেটিক্যালি অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ ডাক্তার সাবিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রাকিব আলম শাওন। আমি আপনার একটা কথা আমি আসলে আশা করব যে আমাদের পলিসি মেকাররা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে সাইকোলজিক্যাল সাপোর্টের কথাটা বললেন, এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই কম বেশি, শুধুমাত্র যারা ফ্রন্টলাইনে কাজ করছে তারা না, যারা অন্যান্য আমাদের সমস্ত জনগণ, তারা একটা ব্যাপক সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে গেছে, এবং অবশ্যই ফ্রন্টলাইন ডাক্তার যারা আছেন তারা সবচেয়ে বেশি ফেস করেছেন এটা। তো অবশ্যই আমাদের যে সাইকোলজিক্যাল সাপোর্ট, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে, যেটা আমরা আমাদের পলিসি মেকারদের কাছে পৌঁছে দিতে পারি যাতে এই বিষয়ে কাজ করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রিকমেন্ডেশনটির জন্য। ডক্টর নাফিস ফুয়াদ, আপনি কি ভালো ফিল করছেন? তাহলে আমি আপনাকে একটা কোশ্চেন করতে পারি। জি জি অবশ্যই। আমাকে একটু দুঃখিত, আমি হাঁপাচ্ছি। আমাকে হচ্ছে একটা জরুরি প্রয়োজনে 6 তলা থেকে নেমে দৌড়ে 1 তলায় যেতে হয়েছিল, ও আবার আচ্ছা 1 তলা আচ্ছা, থেকে দৌড়ে 6 তলা। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এই কষ্টটুকু করছেন। তো আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে অ্যাজ এ ডেন্টাল সার্জন, আপনি কি মনে করেন যে ডেন্টাল পাবলিক হেলথ আমাদের এই ধরনের এমার্জিং ডিজিজ কে কভার করে? আমাদের ডেন্টাল পাবলিক হেলথ যে সাবজেক্টটা আছে বিডিএস কারিকুলামে, বা আপনি সেখান থেকে কি মনে করেন যে আপনি কি কতটুকু শিখেছেন, বা আপনার সেখানকার শেখায় এখানে কোনো কাজে লাগছে কিনা, যে আপনি যখন ডিউটিতে এসেছেন এবং এই এত বড় একটা প্যান্ডেমিকের সময় আপনি ফ্রন্টলাইনার হিসেবে এসেছেন, তো এই শিক্ষাটা আপনার কোনো কাজে লাগছে কিনা, বা আপনি সেখানে আরো কোনো এডিশন প্রয়োজন মনে করছেন? জি ধন্যবাদ ডক্টর সাবরিনা। আপনার ডেন্টাল পাবলিক হেলথে আমরা যা পড়ে এসেছি, আমাদের বিডিএস কোর্স কারিকুলামে আমরা 4 বছর মেয়াদী কোর্সের স্টুডেন্ট ছিলাম আমরা। আমাদের দ্বিতীয় বছরে ছিল ডেন্টাল পাবলিক হেলথ, সেখানে আমরা কমিউনিটি মেডিসিনের বেশ কিছু সাবজেক্ট শিখেছি, এবং মেজরিটি আমাদের ডেন্টাল বিষয়ক সাবজেক্ট গুলোই ছিল। আমাদের ডেন্টাল ওরাল হেলথকে আমরা কিভাবে সকলের কাছে পৌঁছে দিব, ওরাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস, এসব নিয়ে আমাদের বেশিরভাগ পড়াশোনা। তবে অবশ্যই ডেন্টাল পাবলিক হেলথ আমরা যা শিখে এসেছি তা আমাদেরকে এই কোভিড সিচুয়েশনে কিছু কিছু জিনিস বুঝতে এবং অন্যদেরকে বুঝাতে সাহায্য করছে। এপিডেমিওলজি একটা, দ্বিতীয়ত হচ্ছে আপনার বায়োস্ট্যাটিস্টিক যেগুলো আমরা পড়ে এসেছি, সেগুলো আমাদেরকে এই ক্ষেত্রে আমাদের কাজে লাগছে।
বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আমরা এজন্যই বুঝতে পারছি, আমরা বায়োস্ট্যাটিস্টিক্স পড়ে এসেছি দেখে। এটা ছাড়াও আমরা অন্যান্য যেসব টপিক ডেন্টাল পাবলিক হেলথে পড়েছি, বড় বড় ইসের মধ্যে আপনার ওরাল হেলথ সিচুয়েশন, যে আমরা জানি যে ভাইরাসটা আমাদের মুখের লালার মধ্যে বসবাস করে এবং নাকের এবং নেজাল ক্যাভিটির যে সিক্রেশন আছে সেটার মধ্যে বসবাস করে। এবং মুখের স্বাস্থ্য যদি আমরা স্বাস্থ্যের যদি আমরা যত্ন নেই এবং আমরা যদি মুখের যত্ন নেই, সেক্ষেত্রে আমরা ভাইরাসটাকে অনেকাংশে দমন করতে পারবো। কারো দেহে যদি এই ভাইরাসটা থাকে এবং সেক্ষেত্রে আমরা যদি রোজ আমাদের মুখের যত্ন নেই, দাঁত ব্রাশিং এর মাধ্যমে হোক, মাউথওয়াশ ব্যবহারের মাধ্যমে, ফ্লসিং এর মাধ্যমে হোক, সেক্ষেত্রে অন্যান্য ব্যাকটেরিয়ার পাশাপাশি এই ভাইরাসটাও কিন্তু দমিত হবে, এটা বোঝাই যায়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডেন্টাল পাবলিক হেলথ থেকে আমরা কিছু জিনিস শিখেছি। এটা ছাড়াও পরবর্তী এরকম যদি কোনো প্যান্ডেমিক সিচুয়েশন দেখা দেয়, আমরা জানি না দেখা দিবে কি দিবে না। 100 বছর আগে একটা দেখা দিয়েছিল স্প্যানিশ ফ্লু, যেটা প্যান্ডেমিক আমরা বলি। এরপরও নানা রকমের প্যান্ডেমিক দেখা দিয়েছে, কিন্তু এইভাবে কখনো এত বড় আকারে দেখা দেয়নি। সোয়াইন ফ্লু বলেন, এভিয়ান ফ্লু, এছাড়া মার্স ভাইরাস, সার্স ভাইরাস প্যান্ডেমিক গুলো যেগুলো ছিল, এত গ্লোবাল স্কেলে কখনো দেখা যায়নি করোনা যেভাবে গিয়েছে। এবং 100 বছর আগের মৃত্যুর হারটা আমরা জানি, আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যা যা, কিন্তু বর্তমানে আমরা সব চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন বর্তমান যুগ আপনার মিডিয়ার যুগ, আপনি যেদিকেই যান মিডিয়া আপনাকে ছাড়বে না। আপনি মিডিয়ার মাধ্যমে সবই তথ্য পাচ্ছেন। এবং এটা আপনাকে রাকিব ভাই যেটা বলেছেন সাইকোলজিক্যাল ব্যাপারটা শুধু আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদের না, যারা আপনার সাধারণ জনগণ আছে এবং যারা রুগী আছে তাদেরও সাইকোলজিক্যাল একটা সাপোর্টের প্রয়োজন আছে। সাধারণ জনগণ ভাবছে, নানা রকমের ভুল ভ্রান্তির শিকার হচ্ছে তারা বিভিন্ন গুজবের কান দিয়ে, এবং রুগী যিনি আছেন উনি তো অসুস্থ মানুষ, ওনার সাইকোলজিক্যাল সাপোর্টটা সবচেয়ে বেশি প্রয়োজন। তাকে এতটুকু আমাদেরকে শিওর করতে হবে যে আপনি আমাদের সবটুকু সেবাই পাচ্ছেন, আমাদের যতটুকু দেওয়ার আছে সবটুকু সেবা আমরা দিচ্ছি। এবং রুগীকে এটাও ইনশিওর করতে হবে যাতে সে মনোবল ভেঙে না পড়ে। কারণ আমরা জানি যে মাইন্ড যদি উইক থাকে, বডি আপনার স্ট্রং থাকতে পারবে না। তো আমাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট ডাক্তারদের পাশাপাশি, আমি এটা বলবো যে ডাক্তারদের পাশাপাশি অন্যান্য যারা সাধারণ জনগণ আছেন এবং যারা রোগী আছেন, কোভিডে আক্রান্ত হয়েছেন অথবা কোভিড থেকে সুস্থ হয়ে গিয়েছেন, তাদেরও কিছু সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে। এবং এই ব্যাপারে আমাদের যারা আমরা সাধারণ হেলথ কেয়ার প্রোভাইডার, আমাদের ডাক্তার থেকে শুরু করে আমাদের নার্স যারা আছেন, আমাদের বিভিন্ন এসএসসিএমও যারা আছেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, অন্যান্য যারা স্বাস্থ্যসেবী রয়েছেন, আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় মাঠ পর্যায়ে যারা কাজ করেন, স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং বিভিন্ন পল্লী চিকিৎসকও, তাদেরকেও কিছু এসব ব্যাপারে আমাদের জ্ঞান দিয়ে রাখা প্রয়োজন। যে একজন রোগী যদি আমাদের কাছে আসেন এবং এসব ব্যাপার নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেন, আমরা কি বলে তাকে শান্ত করতে পারবো, তার মনোবল যোগাতে পারবো, তাকে তা আশ্বস্ত করতে পারবো, এটা আমাদের সকলেরই জানা থাকা প্রয়োজন। এবং এই বিষয়ে আমাদের একটা গঠনমূলক প্রশিক্ষণ প্রয়োজন, এটা আমার মতবাদ। আর এটা ছাড়াও আপনি যে প্রশ্নটা আমাদের করলেন, পাবলিক হেলথ, আমাদের ডেন্টাল পাবলিক হেলথ সেক্টরে আমাদের আরো কিছু জিনিস অ্যাড করা যেতে পারে কমিউনিটি মেডিসিন থেকে, যেগুলো আমাদেরকে ডেন্টাল সার্জন আমরা যারা আছি, আমি এটা বলতে আমি কিছুটা লজ্জিত বোধ করি। তবে আমরা যেহেতু সাধারণত মেডিসিন বিষয়ে অতটা অভিজ্ঞ না, এবং আমাদের সাধারণত দেখা যায় আমরা যারা ডেন্টাল সার্জন, আমরা যারা নবীন ডেন্টাল সার্জন, আমরা যারা বিভিন্ন কোর্সে চান্স পাইনি অথবা মাত্র পাশ করে চাকরিতে ঢুকেছি, আমাদের দেখা যায় ডেন্টাল বিষয়ক কেসগুলোতে এক্সপোজার অনেক বেশি থাকলেও মেডিকেল বিষয়ক কেসগুলোতে আমাদের এক্সপোজার খুবই কম থাকে, অনেকের থাকেও না। বিভিন্ন প্রাইভেট ডেন্টাল কলেজ থেকে যারা পড়াশোনা করে এসেছেন, ওনারা মেডিকেল বিষয়ক বিভিন্ন কেসে এক্ষেত্রেও অনেক পিছিয়ে আছেন। আমরা সরকারি থেকে যারা পড়াশোনা করেছি, আমরা এতটুকু বলতে পারি যে আমরা কিছুটা মেডিকেল এক্সপোজার পেয়েছি, কিন্তু অনেক আমাদের প্রাইভেট ডেন্টাল কলেজের আমাদের সহকর্মীরা রয়েছেন, আমাদের সতীর্থরা রয়েছেন, আমাদের কনিষ্ঠরা রয়েছেন, যারা এই বিষয়ে এতটা এক্সপোজার পাননি। তাদের জানার ত্রুটি না, তাদের বোঝার ত্রুটি না, আমরা সবাই চিকিৎসা করতে পারবো যদি আমাদেরকে প্রপার ভাবে ট্রেনিং দেওয়া হয়, প্রপার ভাবে আমাদের জ্ঞান দেওয়া হয় এবং প্রপার ভাবে আমরা স্কিল ডেভেলপ করতে পারি। চিকিৎসা বিজ্ঞান একটি স্কিল বিষয়, যার স্কিল আছে সেই ভালো চিকিৎসা করতে পারবে। এটা একজন ডেন্টাল সার্জন হোক, একজন এমবিবিএস ডাক্তার হোক, বিডিএস ডাক্তার হোক, এমজিবিএস ডাক্তার হোক, একজন নার্স হোক, একজন এসএসসিএমও হোক। আমরা উপজেলা পর্যায়ে আমরা যারা কাজ করি, এখানে আমি রাকিব ভাইকেও নিশ্চয়ই আমার সাথে উনি সহমত প্রকাশ করবেন, আমরা দেখেছি
আমাদের যারা প্রবীণ এসএসসিএমও আছেন অথবা নার্স আছেন, অনেক সময় ওনারা ডাক্তারদের চাইতে কিছু কিছু জিনিস ভালো করতে পারেন। এটা অস্বীকার করার কিছু নেই, যেটা সত্য সেটা সত্য, সেটা মানতে হবে আপনাকে। তো আমাদের সবার কাছ থেকে কিছু শিখার আছে, সবাইকে কিছু শিখানোরও আছে, আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে। এইটুকু আমি বক্তব্য শেষ করতে চাই আপাতত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর নাফিস ফুয়াদ। আমরা আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম স্যারের কিছু রিকমেন্ডেশন শুনলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করব যে আমাদের পলিসি মেকাররা এই ব্যাপারে দৃষ্টিপাত করবেন। এবং আমরা দুজন ফ্রন্টলাইন হেলথ সার্ভিস প্রোভাইডার যারা তাদের জীবন দিয়ে এই অভিজ্ঞতাটা অর্জন করেছেন, এই এত বড় একটা প্যান্ডেমিকের সংকটপূর্ণ সময়ে নিরলসভাবে সেবা প্রদান করেছেন আমাদের সাধারণ জনগণকে, তাদের জীবনের অভিজ্ঞতা আমরা শুনলাম, এবং সবাই আমাদের পলিসি মেকার হোক, আমাদের জনগণ হোক, সবাই আজকে সেটা আরো বেশি উপলব্ধি করতে পেরেছে বলে আমি মনে করি। তো আমরা আশা করব যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এই অভিজ্ঞতাগুলো, বা আপনারা যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন বা স্যারের মতো যারা একাডেমিশিয়ান আছেন, তারা জীবন থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন সেখান থেকে আপনাদের যে রিকমেন্ডেশন গুলো, এগুলো যেন আমরা আমাদের গভর্নমেন্ট এবং পলিসি মেকারদেরকে পৌঁছে দিতে পারি। এজন্যই আমাদের এই পলিসি ডায়ালগ হেলথ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর অবতারণা। তো আমি আশা করব আমাদের এই উদ্দেশ্য সফল হবে। এবং আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সাথে সময় দিয়েছেন এবং আপনাদের এত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। অনেক জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমরা অনেক নতুন কিছু জানতে পেরেছি। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।